আজ আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসেনি। আমাদের উদ্দেশ্য হল তথ্যের গভীরে প্রবেশ করে একটা নির্বাচনী এলাকার শাসনের পথটা বোঝা। সংখ্যা আর বাস্তবতাকে পাশাপাশি রেখে আমরা একটা স্বচ্ছ চিত্র তুলে ধরার চেষ্টা করব, যা থেকে বোঝা যাবে কিভাবে ভোটের ফলাফল থেকে একটা অঞ্চলের জন্য কার্যকর শাসন তৈরি করা সম্ভব। চলুন এই তথ্যভিত্তিক যাত্রাটা শুরু করা যাক। কলকাতার একেবারে গা ঘেঁষে থাকা একটা এলাকা, রাজারহাট গোপালপুর। এখানে এক পরিবর্তনের গল্প তৈরি হচ্ছে। এটা এমন একটা জায়গা যেখানে শহরের আধুনিকতার হাতছানি আছে, আবার গ্রামের মাটির গন্ধও মিশে আছে। এই আধা শহরী অবস্থানটাই এখানকার মানুষের জীবন, তাদের আকাঙ্ক্ষা আর রাজনৈতিক পছন্দের ওপর একটা বিশেষ প্রভাব ফেলে। একটা খুব পুরনো কথা আছে, মানুষকে নেতৃত্ব দিতে গেলে সবার আগে তাদের জীবনটা বুঝতে হয়। এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আসল নেতৃত্ব ফাঁপা প্রতিশ্রুতি দিয়ে হয় না, তার শিকড় থাকে এলাকার মাটির বাস্তবতাকে গভীরভাবে বোঝার মধ্যে। তাহলে চলুন আমরা প্রথম পর্বে প্রবেশ করি, রাজারহাট গোপালপুরের স্পন্দন। কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি অর্থাৎ জনসংখ্যা এবং আর্থসামাজিক গঠনটা বোঝা দরকার। 2011 সালের জনগণনা যদি আমরা দেখি, তাহলে এখানকার জনসংখ্যার একটা স্পষ্ট ছবি পাওয়া যায়। এই নির্বাচনী এলাকায় প্রায় 84% হিন্দু এবং 15% মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এই তথ্যটা এলাকার সামাজিক বুনন আর রাজনৈতিক সমীকরণ দুটোই বুঝতে আমাদের সাহায্য করে। এখানকার আর্থসামাজিক ছবিটা বেশ ইন্টারেস্টিং। একদিকে দেখুন সাক্ষরতার হার প্রায় 84%, যা বেশ ভালো। আবার জেলা স্তরে তপশিলি জাতির জনসংখ্যাও উল্লেখযোগ্য, প্রায় 21.7%। কিন্তু এই ইতিবাচক দিকগুলোর পাশেই রয়েছে বড়সড় ঘাটতি, বিশেষ করে ভালো শহরি পরিকাঠামো আর স্থানীয়ভাবে যথেষ্ট চাকরির অভাব। এতক্ষণ তো আমরা প্রেক্ষাপটটা বুঝলাম। এবার আসুন সরাসরি নির্বাচনের ফলাফলের দিকে তাকাই। এই সংখ্যাগুলোই কিন্তু আসল গল্পটা বলবে। এগুলোকে একটা রাজনৈতিক তদন্তের সূত্রের মতোই দেখতে হবে। 2016 সালের ছবিটা মনে করুন। লড়াইটা ছিল মূলত তৃণমূল কংগ্রেস আর সিপিআইএমের মধ্যে। তৃণমূল পেয়েছিল প্রায় 44.3% ভোট, আর সিপিআইএম খুব কাছাকাছি ছিল, প্রায় 40.1%। বিজেপি তখন ছিল তৃতীয় স্থানে, ভোট পেয়েছিল মাত্র 18.98%। আর 2000 এসে দেখুন কি বিরাট পরিবর্তন, পুরো খেলাটাই যেন ঘুরে গেল। সিপিআইএমের ভোট কমে দাঁড়ালো 13.7%, আর সেই জায়গাটা প্রায় পুরোটাই নিয়ে নিল বিজেপি। বিজেপির ভোট শেয়ার প্রায় 3 গুণ বেড়ে পৌঁছালো প্রায় 35%। তৃণমূল নিজেদের ভোট বাড়াতে পারলেও তাদের প্রধান প্রতিপক্ষ এখন আর বামেরা নয়, বিজেপি। এখানে আর একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদিও মোট ভোটের সংখ্যা বেড়েছে, কিন্তু ভোটদানের হার শতাংশের হিসেবে 2.3% কমে গেছে। একটা এত হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই সামান্য কম বেশিও কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দেয়। তাহলে আসল প্রশ্নটা হলো, রাজনীতির এই বিরাট পরিবর্তনটা কেন ঘটল? কি এমন হয়েছিল যার জন্য ভোটের পুরো সমীকরণটাই এভাবে পাল্টে গেল? এবার আমরা কি ঘটেছে থেকে সরে গিয়ে কেন ঘটেছে সেই গভীরে প্রবেশ করব। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ করার সময় আমাদের মনে রাখতে হবে সাংবিধানিক মূল্যবোধের কথা। প্রত্যেকের মর্যাদা এবং সম্মানের সাথে নিজের বক্তব্য রাখার অধিকার আছে, তবে সেই অধিকারের সাথে আসে দায়িত্ব। তথ্যভিত্তিক আলোচনা আমাদের সেই দায়িত্ব পালনে সাহায্য করে। এবার চলুন এই লড়াইয়ের ব্যবচ্ছেদ করা যাক আর দুটি প্রধান রাজনৈতিক দলের কৌশলটা একটু খুঁটিয়ে দেখি। দুটো দলের শক্তির জায়গাগুলো ছিল একদম আলাদা। একদিকে তৃণমূল কংগ্রেসের জোর ছিল তাদের নিচুতলার মজবুত সংগঠন, রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা, আর অবশ্যই ক্ষমতাসীন থাকার সুবিধে। অন্যদিকে বিজেপির হাতিয়ার ছিল তাদের জোরালো জাতীয়তাবাদী আখ্যান, ডিজিটাল মাধ্যমে প্রচার, দুর্নীতির বিরুদ্ধে বার্তা, আর সেই সব ভোটারদের একত্রিত করা যারা হতাশ বা ক্ষুব্ধ ছিলেন। রাজনীতিতে একটা কথা খুব ব্যবহার হয়, ডাইনামিক ক্যাপাবিলিটি বা গতিশীল সক্ষমতা। এর সহজ মানে হল পরিস্থিতি বুঝে খুব দ্রুত নিজের কৌশল বদলে ফেলার ক্ষমতা। যেমন বিজেপি সোশ্যাল মিডিয়ায় মানুষের মনস্থিতি আঁচ করে সে অনুযায়ী তাদের প্রচার বা কর্মসূচি ঠিক করেছে, বা অন্য রাজ্যের সফল কৌশল এখানে প্রয়োগ করেছে। এটাই আধুনিক রাজনীতির একটা বড় চালিকা শক্তি। কিন্তু দল কি কৌশল নিল, তার থেকেও বড় কথা হল সাধারণ মানুষের মনে কি চলছিল, তাদের না বলা কথাগুলো কি ছিল, তাদের ক্ষোভ, তাদের চাহিদা। চলুন এবার সেই দিকটা দেখি যা ভোটের বুতাম টেপার সময় সবচেয়ে বেশি কাজ করে। এই কথাটা শুনুন, এটা কোনো একজনের কথা নয়, এটা হাজার হাজার মানুষের মনের কথা। প্রতি বর্ষায় আমাদের বাড়ি জলে ভরে যায়, আর আমাদের আবেদন নীরবতায় ডুবে যায়। ভাবুন একবার, এই একটা লাইনে কতটা যন্ত্রণা আর অসহায়তা লুকিয়ে আছে। এটা শুধু জল জমার সমস্যা নয়, এটা মানুষের দৈনন্দিন জীবনের একটা সংগ্রাম। শুধু জল জমা নয়,
ক্ষোভের কারণ ছিল আরও অনেক। সরকারি সুবিধে পেতে কাটমানি দেওয়ার ভয়, এলাকার শিক্ষিত ছেলেমেয়েদের জন্য ভালো চাকরির অভাব, NH-34-এর মতো রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে পথ চলা, আর তার সাথে পরিচয় ভিত্তিক রাজনীতির চাপ, এই সবকিছুই মানুষের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করেছে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা চিহ্নিত করাই তো শেষ কথা নয়। এই তথ্যগুলো থেকে সমাধানের পথ কিভাবে বের করা যায় সেটাই এবার দেখার বিষয়। চলুন ডেটা থেকে উন্নয়নের একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করি। এই এলাকার উন্নয়নের জন্য 3টে বড় পরিকাঠামোগত পদক্ষেপের কথা ভাবা যেতে পারে। 1. রাজারহাট খড়দা সংযোগকারী রাস্তা, যা যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে। 2. নিউ টাউন মেট্রো সম্প্রসারণ, যা কলকাতাকে আরও কাছে নিয়ে আসবে। আর 3. একটি রাজারহাট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যা স্থানীয় অর্থনীতির চাকায় ঘুরিয়ে দিতে পারে। এই পরিকল্পনাগুলো শুধু স্বপ্ন নয়, এর একটা বাস্তব রূপরেখা আছে। যেমন ধরুন, কানেক্টর রোডটা হলে যানজট কমবে, মানুষের সময় বাঁচবে। মেট্রো এলে শুধু যাতায়াতের সুবিধা হবে না, চাকরির সুযোগ বাড়বে, এলাকার অর্থনৈতিক মানও বাড়বে। আর ইন্ডাস্ট্রিয়াল পার্কটা হলে প্রায় ৫,০০০-এর বেশি স্থানীয় ছেলেমেয়ের চাকরি হতে পারে। প্রত্যেকটা বিনিয়োগের বদলে মানুষ সরাসরি তার সুফল পাবে। আর এইসব উন্নয়ন বা কল্যাণমূলক প্রকল্প রূপায়ণের সময় ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তার অধিকারকে সম্মান করা অত্যন্ত জরুরি। ভারতের আইন অনুযায়ী যে কোনো তথ্য নেওয়ার আগে মানুষের সম্মতি নেওয়া প্রয়োজন। শাসন ব্যবস্থার স্বচ্ছতা আর মানুষের বিশ্বাসের জন্য এটা অপরিহার্য। বড় প্রকল্পের পাশাপাশি কিছু জরুরি সরকারি যোজনা, যেমন সবার জন্য পাকা বাড়ি, প্রত্যেক বাড়িতে কলের জল বা উন্নত স্বাস্থ্য পরিষেবা, এগুলোকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এগুলো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান বদলে দিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই, রাজারহাট গোপালপুরের ভবিষ্যৎ কি? সবাইকে নিয়ে চলার উন্নয়নের পথে এগোবে, নাকি বিভেদের রাজনীতিতে আটকে থাকবে? এই সিদ্ধান্তটা সেখানকার মানুষ আর তাদের নেতৃত্বের। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।